আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মিয়ানমারে সম্প্রতি নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে মিয়ানমারের সাম্প্রতিক ঘটনাবলী আসন্ন নির্বাচনের সাথে জড়িত। আক্রমণাত্মক ঘটনা, লড়াই, লক্ষ লক্ষ লোকের বাস্তুচ্যুতি, গ্রেপ্তার ও নির্বাচন বিরোধী কথা বলার জন্য কারাদণ্ড সবই এই বছরের শেষে অনুষ্ঠিতব্য নির্বাচনের সাথে সম্পর্কিত। 2020 সালের নভেম্বরের নির্বাচনের 3 মাস পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনটি 2025 সাল পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পার্লামেন্ট শুরুর কয়েক ঘন্টা পরেই সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেয়, যা প্রায় 5 বছর হতে চলল। গত 30 বছরে 4টি নির্বাচন হয়েছে, তার 3টি জনসম্পৃক্ততা ছিল আর বাকিগুলিতে বিশেষ করে তবে 2010 সালের নির্বাচন তেমন উত্তেজনা বা প্রত্যাশা ছিল না। গত 30 থেকে 40 বছরে অনুষ্ঠিত 4টি নির্বাচনে যুদ্ধ, বাস্তুচ্যুতি বা জোরপূর্বক সেনা নিয়োগের মধ্যে অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের প্রতি মানুষ আগ্রহ না দেখালেও এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে লোকজন জীবনের জন্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল অথবা বাড়িঘর এবং সম্প্রদায় পুড়িয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন জনপদে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করতে বাধ্য হয়েছিল। তবে এই নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে, কারণ সেনাবাহিনী একতরফা নির্বাচনের প্রচারণায় লিপ্ত। তাছাড়া সেনাবাহিনী যে গণতন্ত্র চায় এটিও দেখানোর চেষ্টা। 2021 সালে ক্ষমতা গ্রহণের পরই সেনাবাহিনী দ্রুত নির্বাচনের কোনো প্রতিশ্রুতি দেয়নি। লক্ষ লক্ষ ভুল ভোটার তালিকা এবং জাল ভোটের কথা যাচাই করার কথা বলে পুনর্নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সূচি দেয়নি। 2020 সালে মিয়ানমারের নির্বাচন কমিশনার কিছু পদস্থ কর্মকর্তাদের বরখাস্ত করা হয় এবং নানা ধরনের শাস্তি দেওয়া হয় এবং নতুন নির্বাচন কমিশন নিয়োগ করেছিল। সেই বরখাস্তের পরেই দলীয় নেতাদের অপসারণ করা হয়েছিল। এই পরিস্থিতিতে অনেক তরুণ সশস্ত্র আন্দোলনের নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং সেখানে সামরিক প্রশিক্ষণ, সশস্ত্র বাহিনীতে যোগদান এবং ক্ষমতা দখলকারী জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্যে তারা পিডিএফ গঠন করে। সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করে অবশেষে সফলও তারা হয়। আর এদিকে দেশে আইনশৃঙ্খলা অবনতি, সশস্ত্র আক্রমণ সহ নানা কথা বলে সামরিক শাসন আরও দীর্ঘায়িত করে মায়ানমার সামরিক সরকার এগিয়ে চলেছে। বিশেষ করে 2021 সালের থেকে 2023 সাল পর্যন্ত সামরিক কাউন্সিলের মেয়াদ বাড়ানো হয়েছিল, যে কারণে মিয়ানমার এখনও তার অস্থিতিশীলতা থেকে মুক্ত হয়নি বা পরিস্থিতি স্বাভাবিক নয়। তবে অপারেশন 10-27 সামরিক বাহিনীকে নাড়া দিতে সক্ষম হয়েছিল। 10-27 শুরুর পর মিয়ানমার বিশেষ করে 1949 সালের মতো গৃহযুদ্ধে সংক্রমিত হয়েছে, যা এখন জীবন মৃত্যুর সঙ্গে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতি সামরিক বাহিনী ভেঙে পড়তে পারে না। বিশেষ করে এই ধারণা এবং বাস্তব রাজনৈতিক যুক্তি চীনের কথা ভাবতে বাধ্য করে বা বাধ্য হয় জনগণ। বিশেষ করে চীন অভ্যুত্থানে সেনাবাহিনীকে নানা ধরনের সহায়তা সহ নির্বাচনের জন্য সেনাবাহিনীকে চাপ দিয়েছিল। আধুনিক মায়ানমারের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সংগঠিত সামরিক অভ্যুত্থানের উদাহরণ টানলে দেখা যায় যে অভ্যুত্থান ঘটনার নেতা মিন অং ফ্লাই কমপক্ষে 1 দশক পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল যা মনে হয়, অথচ এখন 2 দশক, বিশেষ করে 1990 সালের নির্বাচন হলে তখনও ক্ষমতা ছাড়েনি জান্তা সরকার। প্রতীয়মান হয় যে উপযুক্ত সময়ে নির্বাচন করা এবং কোনোভাবে ক্ষমতা ধরে রাখা, যা স্বাধীনতার পরবর্তী 1949 সালের গৃহযুদ্ধের পটভূমিতে পৌঁছেছিল। আর একথা ঠিক যে সামরিক জান্তার কল্পনা করা লাইন মতেই এগিয়ে যাওয়া
ছাড়া আর কোনো সম্ভাবনা ছিল না। আসন্ন মিয়ানমারের নির্বাচন কোনো নির্বাচনই নয়, যেখানে জান্তা বাহিনী রাজনীতি থেকে সরে আসবে কিনা তাও এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।